জ্যোতিকে চুপচাপ ভ্রু কুঁচকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে আরিশ বলল, কি ভাবছিস? না মানে আমি মুখ ধুইনি তো, আগে ফ্রেশ হই তারপর আপনার জ্যোতির সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে আরিশ বলল, কোনো সমস্যা নেই। তুই নোংরা কাদা মাটি মেখে আমার সামনে আসলেও আমি তোকে সেভাবেই চুমু খাবো। বলে আরিশ জ্যোতির ঠুঁটে চুমু খেতে গেলে দরজায় করাঘাতের শব্দ পেয়ে ধ্যান ভাঙে ওর। অসময়ে ডিস্টার্ব পেয়ে আরিশ বিরক্তিতে কপাল কুঁচকিয়ে বলল, সব উৎকট ঝামেলা সময় রেখে অসময়ে আসতে হবে। বলে আবারও জ্যোতির দিকে ঝুঁকতে নিলে দরজায় ফাড়ির গলা ও করাঘাতের শব্দে আরিশ এক বালতি বিরক্তি নিয়ে বিছানায় বসতেই জ্যোতি ছোট ছোট পায়ে গিয়ে দরজাটা খুলতেই জ্যোতি কিছু বলার আগেই ফাড়ি বলল, তোকে বড়মা ডাকলো, আমি ডাকলাম, মামুনি ডাকলো, তোর রুমে খুঁজলাম, তোর কোনো হদিশ পেলাম না। পরে বড় আব্বুর কাছে গিয়ে বলতে সে বলল তুই ভাইয়ের রুমে আছিস। জ্যোতি ফাড়িকে ঘন কথা বলতে দেখে মুস্কি হেসে বলল। তুই একদম ঠিক টাইমে এসেছিস। ফাড়ি জ্যোতিকে মুস্কি হাসতে দেখে বলল, তুই সারাত ভাইয়ের রুমে ছিলি? ফাড়ির প্রশ্নে জ্যোতির হাসি মিলিয়ে যেতেই পাশাপাশি জ্যোতিকে চুপ থাকতে দেখে ফাড়ি তার প্রশ্নের উত্তর পেয়ে যায়। অতঃপর তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল, তানিশা এসেছে। ফাড়ির মুখে তানিশা এসেছে শুনে হেসে ওকে সরিয়ে যেতে নিলে ফাড়ি জ্যোতির হাত ধরে কপাল কুঁচকে বলল, ডার্টি মেয়ে, আমুক ধোয়া কোথায় যাচ্ছিস? জানু এসেছে তো। আগে ফ্রেশ হবি তারপর আসবি। জ্যোতি ফাড়ির কথায় চোখ মুখ ছোট করে রুমে গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তানিশার পাশাপাশি আশিকও এসেছে। আশিককে দেখে জ্যোতি মুচকি হেসে ওর কাছে গিয়ে গাল দুটো টেনে দিয়ে বলল, বাপ্পা, তাহলে আমার জামাইটা একটু ফ্রি হলো, বউয়ের কাছে আসার টাইম পেলো। জ্যোতির কথায় আশিক ভ্রু কুঁচকে রাগে নিঃশ্বাস ফেলে বলল, একদম জামাই জামাই করবে না। আমি ছোট বলে তোমায় বিয়ে করতে পারবো না, তাই আমাকে জামাই বলো, তাই না? আমি সব বুঝি। শুনো মেয়ে, আমার বয়সটা যদি একটু বেশি থাকতো না, একদম সত্যি সত্যি বিয়ে করে নিতাম তোমাকে, আর তোমার জামাই ডাকটা বাস্তবে রূপান্তরিত করতাম। এখন আমি তোমার বয়সে ছোট বলে জামাই জামাই বলে আমার মনটা ভেঙে গুড়িয়ে দিও না। লাস্টের কথাটা বলে ভেঙচি কাটল। আশিকের কথা শুনে তানিশা জ্যোতি সহ সবাই খিলখিল করে হেসে দিল। তানিশা হাসতে হাসতে বলেই ফেলল, ও একদম ঠিক বলেছে, ও তোর বয়সে ছোট হয়ে গেছে, তাই আমার ভাইকে শুধু শুধু জামাই বলে সান্ত্বনা দিবি না। আমার ভাইটা যদি বড় থাকতো তাহলে তোকে ভাবি বানাতাম। জ্যোতি হাসি থামিয়ে পেট চেপে সিরিয়াস ভঙ্গিতে বলল, আন্টি কি বলেছে? বুঝলাম না। এখানে যে আসছিস শেট। ওকে শেষ করতে না দিয়ে তানিশা বলল, সেটা কি আমার আম্মুর অজানা? এখানে আসলে যে তোরা যেতে দিবি না সে তো আমার আম্মু জানে। আজকে থাকবি, এটাই ফাইনাল। ভাইয়াকে নিয়ে এসেছি না, আজকে যেতে হবে। আমি কোনো কথা শুনবো না। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে যাব, এবার খুশি? জ্যোতিকে মুখ ভার করে চুপচাপ থাকতে দেখে তানিশা ওকে জড়িয়ে বলল, এভাবে মুখ ভার করে থাকিস না। আজ তো 3 তারিখ, 9 তারিখ তো ইভাপুর বিয়ে, তখন একদিন আগে চলে আসবো, বিয়ের পর দিন যাব। হুম। আয়ান পার্টি অফিসে যাবে বলে কালো শার্টের সাথে ভেতরে সাদা টি শার্ট পরে কালো প্যান্ট চুল স্পাইক করে রেডি হয়ে ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি থেকে নিচে আসতেই চোখ পড়ে তার প্রাণপ্রিয় প্রিয়সীর ওপর। কি সুন্দর একে অপরকে জড়িয়ে সোফায় বসে আছে। এটা দেখে আয়ান মুখে হাত দিয়ে কাশি দিয়ে জানালো তার উপস্থিতি। আয়নের শব্দ পেয়ে জ্যোতি মাথা তুলে তাকাতেই দেখলো আয়নের কেমন গভীর দৃষ্টি। সেই চোখে কত না বলা কথা। আয়নকে এক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে থাকতে দেখে জ্যোতি কিছু বলবে, তখন হঠাৎ করে বলতে গিয়েও থেমে যায়। ভ্রুকুসকে একবার আয়নের দিকে তাকাচ্ছে তো একবার তানিশার দিকে। আয়ান ফেল ফেল করে তানিশার দিকে তাকালেও তানিশার নিচে মেঝের দিকে দৃষ্টি স্থির করে রেখেছে। জ্যোতি এটা দেখে মাথা চুলকে কিছুক্ষণ দেখল, অতপর মুচকি হেসে চট করে বলল, জ্যোতি এটা দেখে মাথা চুলকে কিছুক্ষণ দেখল, অতপর মুচকি হেসে চট করে বলল, আয়ান ভাই, তুমি যেটা চাচ্ছ সেটাই হবে। জ্যোতির কথায় আয়ান তানিশার দিক থেকে দৃষ্টি সরিয়ে না বোঝার মতো ভ্রুকুসকে বলল, কি বললি বনু? তোমাকে আলাদাভাবে বলবো। বলে আর চোখে একবার তানিশার দিকে তাকিয়ে।
আয়ান জ্যোতির ভাবসাব দেখে জ্যোতি কি বলবে মুহূর্তেই বুঝে যায়। অতঃপর ফিক করে হেসে দিয়ে বলল, তোর বুঝতে একটু লেট হয়ে গেছে বনু। সে আগেই খানবাড়ির বউ হিসেবে সিলেক্ট হয়ে গেছে। বলে শার্টের হাতা ফোল্ড করতে করতে তানিশার গা ঘেঁষে বসলো ওর পাশে। আয়ান তানিশার পাশে বসতেই তানিশা উঠে অন্য পাশে বসতে নিলে আয়ান ওর হাতটা চেপে ধরে পাশে বসিয়ে চাপা কণ্ঠে বলল, সমস্যা কি? ভালো লাগছে না? দেখুন আপনি। সেদিন তো তোমাকে বললাম, যা দেখার একবারই দেখব। এতে যদি তোমার তর নাশ হয় তাহলে চলো তোমাকে প্রাইভেসি দিই। আপনি তানিশার কথা সম্পূর্ণ করতে না দিয়ে জুথি মাথা চুলকে জোরে নিঃশ্বাস ফেলে বলল। আয়ন ভাই, আমি তোমার কথা বুঝতে পারিনি। ওদের কথার মধ্যে আরিশ সিঁড়ি বেয়ে নিচে এসে খাবার টেবিলের দিকে যেতে যেতে বলল, ওসব তোর মোটা মাথায় ঢুকবে না, তুই বরং আমাকে খেতে দে। জুথি আরিশের কথায় ভেঙচি কেটে বলল, এ আসছে খেতে দে। কেন, ওখানে কি বড় আম্মু, মেজো মা, মা নেই যে আমাকে খাবার দিতে হবে? জুথির কথায় আয়ান একবার আরিশের দিকে আর চোখে তাকিয়ে মাথা চুলকে গলার ভেতর কথা আটকে বলল, সকাল সকাল মার খেতে না চাইলে ভাই যেটা খেতে চায় খাবারটা দিয়ে আয়। জুথি আয়নের কথায় মুখ ফুরিয়ে উঠে দাঁড়ালো আরিশকে খাবার দেওয়ার জন্য। জুথি টেবিল পর্যন্ত যেতে যেতে রাগিয়ে ফুঁসতে ফুঁসতে মনে মনে বলল, এই বেটা শুধু সব সময় মৌ মৌ করবে, যেখানে যাই মৌকে লাগবে, অসহ্য একটা। বলে টেবিলে প্লেট রেখে তাতে সুন্দর সকালে ব্রেকফাস্ট সাজিয়ে দিয়ে বলল। খাবার আরিশ প্লেটটা ওর কাছে নিয়ে পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলল। কাছে আয়। জুথিকে চুপচাপ ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ ওর দিকে তাকিয়ে বলল। কি বললাম শুনতে পাসনি? জুথি ছোট ছোট পায়ে আরিশের পাশে একটা চেয়ারে বসতে নিলে আরিশ ওকে কাছে টেনে উড়ুর উপর বসিয়ে পরোটার টুকরো মুখের সামনে ধরে বলল। হা কর। আরিশ জুথির মুখে খাবার তুলে দিতেই জুথি ছলো ছলো নয়নে তাকিয়ে ছোট করে হা করতেই আরিশ খাবারটা ওর মুখে পুরে দেয়। জুথি খাবারটা মুখে নিতেই চোখের পানি ছেড়ে দেয়। আরিশের গলা জড়িয়ে হাউমাউ করে বলল, কেন এত মায়া বাড়াচ্ছেন? আবারও দূরে চলে যেতে? আরিশ জুথিকে হঠাৎ এভাবে হাউমাউ করে কান্না করতে দেখে আশপাশটা একবার তাকালো। জুথির হঠাৎ এমন কান্নায় আয়ান, তানিশা সহ সবাই অবাক হয়ে ওর দিকে তাকাতে আরিশ খাবারটা ওভাবে টেবিলের ওপর রেখে জুথিকে কোলে নিয়ে ওর রুমে যেতে যেতে সানজিদা খানকে বলল। আম্মু কষ্ট করে খাবারটা রুমে পাঠাও। বলে উঠে আসলো। তখনও জুথি একই রকম আরিশের গলা জড়িয়ে কান্না করছে। আরিশ জুথিকে কোলে নিয়ে রুমে যাওয়ার সময় রাদিফও রুম থেকে বেরোচ্ছিল। তখন জুথিকে আরিশের গলা জড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎ তার মনে হলো তার বুকের বাঁ পাশে ভীষণ ব্যথা হচ্ছে। রাদিফ তখনই ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে রেখে নিচের দিকে তাকিয়ে চোখ দুটো বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। তার এমনটা মনে হচ্ছে তার রুহুটা বের হয়ে যাচ্ছে। তার এই মুহূর্তে অনেক কষ্ট হচ্ছে, কেমন দম আটকে আটকে আসছে। রাদিফ এভাবে শ্বাস নেওয়ার মধ্যে বন্ধ চোখ দুটো থেকে টুপ টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে মেঝেতে পড়ল। পানি জাতীয় কিছু অনুভব করতেই রাদিফ চোখ দুটো খুলে ডান হাত দিয়ে মুখে হাত দিতেই দেখল সত্যি এটা পানি। সে কখনো কান্না করেছে কিনা তার জানা নেই। রাদিফের গলা আটকে আসে, ঢোক গিলতেও কেমন কষ্ট হচ্ছে। রাদিফ আর নিতে পারল না, আর না পারল দাঁড়িয়ে থাকতে। ধপ করে দরজার সামনে বসে টপ টপ করে চোখের জল ফেলতে লাগলো। রোদু তখন রুম থেকে বের হয়ে নিচে যাওয়ার জন্য। তখন রাদীপকে এভাবে দেখে ছুটে এসে রাদীপের বাহুতে হাত রেখে বলল, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আর এভাবে বা দরজার সামনে বসে আছেন কেন? রোদ রাদীপের চোখের জল মুছে দিতে দিতে অস্থির কণ্ঠে বলল, আরে বাবা বলবেন তো, এভাবে কাঁদছেন কেন? আমি কি মেজো মাকে ডাকবো? রাদীপ হুঁশ হারালো। কান্নার তোপে রোদকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ভালোবাসা এত ভয়ঙ্কর কেন? আমি সহ্য করতে পারছি না। রাদীপ রোদকে জড়িয়ে ধরায় রোদ হাঁসফাঁস করে ওকে ছাড়াতে চেয়ে বলল, কি করছেন? ছাড়েন ভাই, আপনি ঠিক নেই। আপনাকে দেখে কেমন লাগছে? রাদীপ রোদকে ওভাবে জড়িয়ে ধরেই চোখ দুটো বন্ধ অবস্থায় বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক নেই। কষ্ট হচ্ছে আমার, বুকে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে যখন তখন হাত পেট করতে পারে।
রোদ রাদীপের কথার আগামাথা না পেয়ে ওকে জোর করে ওর থেকে ছাড়াতে চেয়ে রাদীপের বুক বরাবর হাত দুটো দিয়ে ঠেলল। তবে রাদীপ ওর উপর পুরো ভর করায় রোদ ওকে ওর থেকে সরাতে পারল না। রোদ এমন অবস্থায় কি করবে বুঝতে না পেরে হাঁসফাঁস করে বলল, আপনি যেভাবে ধরে রেখেছেন আমার তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। থাক না, এভাবে একটু থাক। কিন্তু ওর সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে ফারি ওর নিচ থেকে উপরে আসছিল। উপরে এসে এমন দৃশ্য দেখে হাঁ করে তাকালো। কথায় আছে না, যেখানে কান ফাঁস সেখানেই সর্বনাশ। রোদেরও তাই হলো। ফারি একটু জোরে চিৎকার করে বলল, কি হয়েছে রাফিদ ভাই? ভাই এভাবে দরজার সামনে বসে আছে কেন? রোদ কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। ততক্ষণে ফারির গলার আওয়াজ পেয়ে সানজিদা খান সহ আয়ান, তানিশা, লিমা খান ছুটে উপরে আসেন। লিমা খান উপরে এসে এমন দৃশ্য দেখে দৌড়ে গিয়ে রোদের থেকে রাদীপকে জোর করে ছাড়িয়ে ওনার মুখে নিয়ে বলেন, আমার বাবা, আমার সোনা, এভাবে কাঁদছো কেন তুমি? এভাবে মেঝেতে বসে আছো কেন? রোদ রাদীপের থেকে ছাড়া পেয়ে উঠে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এতক্ষণ ওর মনে হচ্ছিল দম আটকে আসার পালা। যেভাবে ওকে জড়িয়ে রেখেছিল, ততক্ষণে রোদের মা মেহজাবিন খান ওর কাছে এসে ওকে ঘুরিয়ে ঠাস করে থাপ্পড় দিয়ে বললেন, কি হয়েছিল এখানে? ও বা তোকে এভাবে জড়িয়ে রেখেছিল কেন? রোদ থাপ্পড় খেয়ে মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলো। সানজিদা খান এসে মেহজাবিন খানের থেকে রোদকে সরিয়ে কড়া কণ্ঠে বলেন, কি শুরু করেছো তোমরা? শরীরে হাত দেওয়ার একটা রেওয়াজ তুলেছো দেখছি। বড় যা সানজিদা খানের কথায় মাথা নিচু করে মেহজাবিন খান বলেন, বড় ভাবি, আমি এভাবে বলতে চাইনি, কিন্তু ও তো এখন বড় হয়েছে। আর রাদীপ সে একজন প্রাপ্তবয়স্ক যুবক। দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এভাবে জড়িয়ে থাকা সেটা ভালো দেখায় না। সানজিদা খান ওনার কথায় যুক্তি পেয়ে চুপ হয়ে যান। তবে গায়ে হাত তোলা বিষয়টা ওনার মোটেও পছন্দ না, তাই ওভাবে বললেন, সেটা মুখে বলা যায়, গায়ে হাত দেওয়ার প্রয়োজন হয় না। ওনাকে চুপ থাকতে দেখে সানজিদা খান রোদকে ওনার কাছে টেনে বললেন, এখানে কি হয়েছে রোদ আম্মু? আসলে বড় আম্মু, বিষয়টা আমিও জানি না। আমি যখন রুম থেকে বের হচ্ছিলাম তখন দেখি উনি এভাবে দরজার সামনে বসে কান্না করছেন, তাই ওনাকে জিজ্ঞেস করতে উনি এভাবে জড়িয়ে রোদকে শেষ করতে না দিয়ে সানজিদা খান বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি এখন যাও। কি হয়েছে তোমার বাবা, আমাদের বলো। রাদীপ তৎক্ষণাৎ দরজার সামনে থেকে উঠে হাত মুঠ করে চোখের পানি মুছে কিছু হয়নি বলে রবির ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে দিতেই লিমা খান আহাজারি কণ্ঠে বললেন, বাবা, দরজাটা খোলো, মাকে বলো, মা শুনবে তো তোমার কথা। ততক্ষণে ভেতর থেকে রাদীপের কণ্ঠে শোনা গেল, তোমরা যাও। আরিশ জুথিকে রুমে নিয়ে আসলো। জুথি তখনও আরিশের গলা জড়িয়ে ফুপিয়ে কাছে। আরিশ জুথিকে এখনো ফুপিয়ে কাঁদতে দেখে এক টানে ওর গলা ছাড়িয়ে সামনে এনে ভ্রু কুঁচকে বলল, সমস্যা কি? কাঁদছিস কেন? চুপ করে থাকাটা আমার মোটেও পছন্দ না মৌ। জুথি আরিশকে চেঁচাতে দেখে ওর বুকে মাথা গুজে মুখ লুকালো। জুথির এমন কাজে আরিশ ওর বুক থেকে ওকে টেনে বিছানায় ফেলে দু হাত বিছানার ওপর রেখে তার মধ্যে জুথিকে আবদ্ধ করে বলল, ন্যাকামি মানাও তো, ন্যাকামি দেখতে নিয়ে আসছি। জুথি আরিশের দু হাতে বিছানার ওপর আবদ্ধ থাকা অবস্থায় নড়াচড়া করার চেষ্টা করে মিনমিন কণ্ঠে বলল, ভালোবাসেন আমায়? জুথির এমন প্রশ্নে আরিশ রাগী নিঃশ্বাস ফেলে বিরক্ত হয়ে ওর থেকে সরে এসে গম্ভীর কণ্ঠে বলল, তোকে ভালোবাসতে যাব কেন? আরিশ জুথির ওপর থেকে সরে আসতেই জুথি বিছানায় উঠে বসে চোখের পানি মুছে ফুপিয়ে বলল, ঠিক বলেছেন, আপনি কেন আমায় ভালোবাসতে যাবেন? এতটুকু বলে থেমে আবারও ফোপাতে ফোপাতে বলল, ভালোবাসা যদি এতটাই সহজ হতো তাহলে প্রতিটা ভালোবাসাই পূর্ণতা পেত। জুথি এতটুকু বলে তার ছেলের হাসি দিয়ে আবারও বলল, আরিশ ভাই, আপনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে সেই দিন সবার চোখের কাঁটা বানিয়ে রেখে চলে যেতে পারতেন না। তোকে কে বললো আমি তোকে ভালোবাসি? এটা তোর সম্পূর্ণ ভুল ধারণা। জুথি আরিশের পরপর ভালোবাসি না শব্দটা শুনে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে কান্নারত চোখ নিয়ে বলল, ধন্যবাদ আরিশ ভাই, আমি আপনার মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম।
বলে দুফোঁটা চোখের পানি ফেলে সেখান থেকে প্রস্থান করে। বোকা মৌচাক, তোর প্রতিটা কদম, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা পদক্ষেপ আমার দেখানো ইশারাতেই হবে, তবে সেটা তোর আয়ত্তের বাইরে। আরিশ জ্যোতিকে চলে যেতে দেখে মুখে বাঁকা হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলে বিছানায় শুয়ে চোখের উপর হাত দিয়ে পায়ের উপর পা তুলে নির্দ্বিধায় শুয়ে রইল। যদিও সে চাইলে তার মুখে আটকাতে পারত, তবে রেখে দেয়নি নিচে তানিশা এসেছে বলে। এই বিষয়টা ওর মাথায় ছিল না। মেয়েটা এই বাড়িতে ওর জন্যই এসেছে। এখন যদি ওকে এভাবে ওর কাছে রেখে দেয় তাহলে মেয়েটা তো চলে যাবে, তাই আর জোর করেনি। তাছাড়া ওর কাছে থাকলে এই মেয়ে ফ্যাত ফ্যাত কান্না করতো, যেটা ওর একদমই সহ্য হতো না। রাতিব তখন দরজা আটকে রুমে আসতেই কিছু জিনিসপত্র মেঝেতে আছাড় মেরে ভেঙে ফেলে। নিজেকে স্বাভাবিক করতে তার কিছুতেই ওই দৃশ্যটা মেনে নেওয়া পসিবল ছিল না। যতবার এই জিনিসটা চোখের সামনে ভেসে উঠছে ততবার ওর মন চাইছে সব কিছু ভেঙে গুড়িয়ে ফেলতে। রাদীপ এসব ভাবতে ভাবতে বিছানায় বসে ওর চুলের মুঠি চেপে ধরে বলল, না না, জ্যোতি আমার থেকে আলাদা হতে পারে না। আমি তো ওকে ভালোবাসি, তাহলে কেন জ্যোতি আর এই? এতটুকু বলে থেমে যায় ও। হঠাৎ ওর ভাবনা এমনটা হয়। জ্যোতি ইচ্ছে করে হয়তো আরিশের গলা জড়িয়ে ধরেনি। আরিশ আবার হয়তো ওকে হাত করেছে, তাই বাধ্য হয়ে ওকে জড়িয়ে ধরেছে। এসব ভেবে রাদীপ নিজেকে সান্ত্বনা দিয়ে রুম থেকে বের হয় অফিস যাওয়ার জন্য। সময় তার নিয়ম মেনে কেটে গেছে 3টে দিন। জ্যোতির সাথে সেদিনের পর আর আরিশের দেখা হয়নি। আরিশ সকাল হতে বেরোতো রাত 12টা নাগাদ কিংবা 12:30 নাগাদ বাড়ি ফিরত। আর যতটুকু টাইম আরিশ বাড়ি থেকেছে জ্যোতি ইচ্ছে করে আরিশের সামনে যায়নি, ওকে যতটা সম্ভব এড়িয়ে চলেছে। আরিশ ও এই বিষয়ে নোটিশ করেছে, কিন্তু অতি ব্যস্ততার জন্য প্রিয়সীর কাছে যেতে পারেনি। এতে তার দিন কাটলেও মানসিক শান্তি কেমন উধাও হয়ে গেছে। রাদিফও এই বিষয়ে ভুলে স্বাভাবিক হয়ে আগের মতো অফিস সামলাচ্ছে বাবা চাচার সাথে। 2 দিন বাদ বাড়িতে বিয়ে পড়বে। অফিস থেকে তখন হয়তো ছুটি নিতে হবে অন্যদের দায়িত্ব দিয়ে। কত কাজ তখন। এই সবার ব্যস্ততায় দিন পার হচ্ছে। রোদও সেদিনের পর থেকে আর রাদীপের মুখোমুখি হয়নি। যতটা সম্ভব রাদীপ বাসায় থাকলে রুমে থেকেছে। সন্ধ্যা প্রায় 7:37। খানবাড়ির সকল মানুষ বসার ঘরে সন্ধ্যার নাস্তা করতে ব্যস্ত। এমন সময় হঠাৎ ইভার ফোন বেজে ওঠায় খাবার রেখে ফোনটা হাতে নিতেই দেখে রনি ফোন দিয়েছে। এই সময় এই লোকের ফোন দেখে ইভা মনে মনে বলে, লোকটার কি খেয়ে দেয়ে কাজ নেই? সে আমাকে দেখে যাওয়ার পর দিন থেকে দিন নেই, রাত নেই, সন্ধ্যা নেই, দুপুর নেই, সবসময় শুধু ফোন আর ফোন। ইভাকে ফোন হাতে নিয়ে কিছু ভাবতে দেখে সানজিদা খান বললেন, কে ফোন দিয়েছে বাম্মু? ইভা সানজিদা খানের কথায় কিছুটা লজ্জা পেয়ে মাথা চুলকে বলল, আসলে বড় আম্মু। ওর সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে সানজিদা খান বুঝতে পেরে আবারও মুচকি হেসে বললেন, বুঝতে পেরেছি মা, তুমি খাবারটা নিয়ে রুমে গিয়ে কথা বলো। ইভা ওর বড় আম্মুর কথায় সায় জানিয়ে হাতে খাবার প্লেটটা নিয়ে রুমে গিয়ে ফোনটা রিসিভ করে মৃদু কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ইভার মিষ্টি কণ্ঠে সালাম পেয়ে অপর পাশের লোকটা মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম মাই ডিয়ার। এতটুকু কথা বলে দুজনেই বেশ সময় নীরবতা পালন করে রনি বলল, সন্ধ্যাবেলা নাস্তা করেছো? জি খাচ্ছি, আর আপনার সাথে কথা বলছি। আপনি খেয়েছেন? হ্যাঁ। রনি এতটুকু বলে থেমে আবারও আসন্ন গলায় বলল, 2 দিন পর আমাদের বিয়ে, তুমি এখনো আমায় আপনি করে বলবে? ইভাকে চুপ থাকতে দেখে রনি অধৈর্য গলায় বলল, প্লিজ তুমি করে বলো, আপনি শব্দটা ভালো লাগে না। ইভা রনির কথায় সায় ছেড়ে মৃদু কণ্ঠে বলল, আগে বিয়ে হোক তারপর না হয় তুমি করে বলবো। বিয়ের আগে তুমি বলা এটা কেমন দেখায় না? মানলাম তোমার কথা, কিন্তু বিয়ে সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তুমি করে বলতে হবে। তখন কোনো এক্সকিউজ শুনবো না কিন্তু। মনে রাখবেন কিন্তু ম্যাম। দুজনে বেশ বিভিন্ন কথায় মশগুল হলো। ব্যক্তিগত বিষয়। সানজিদা খান সবার সন্ধ্যার নাস্তা করা শেষ দেখে ভ্রুকুচকে উপরের দিকে তাকালো। সে সেই কখন জ্যোতিকে নাস্তা করতে ডাকলো, এখন পর্যন্ত নিচে আসার নাম নেই। উনি খাবার প্লেটটা ঢাকতে ঢাকতে আবারও ডাকলেন, মুখ খেতে আসছো না কেন তুমি? রাতে খাবার সন্ধ্যার খাবার কি একসাথে খাবে নাকি?
জুথি ওর রুমের এলোমেলোভাবে শুয়ে গরমের উত্তাপে ওর প্রায় নাজেহাল অবস্থা। ফর্সা মুখশ্রী কেমন লালচে হয়ে আছে, দেখে মনে হচ্ছে কেউ হয়তো মরিচ গুঁড়ো লাগিয়ে দিয়েছে, সাথে টপ টপ ঘাম তো আছেই। তাই তখন সানজিদা খানের ডাক শুনলেও খেতে যায়নি। এখন আবারও সানজিদা খানের পরপর ডাকে জুথি উঠে বসে নিচে যাওয়ার জন্য। জুথি ওড়না দিয়ে ঘাম মুছতে মুছতে সিঁড়ি বেয়ে নেমে আসে। সবাই ওর দিকে তাকালো। জুথি টেবিলের কাছে আসতেই সানজিদা খান ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললেন, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর